লাস্ট আপনার 20 ইয়ার্স এ বাংলাদেশে আপনার জমির দাম বেড়েছে আপনার ১০০ গুণ বেশি। আগে এরকম একটা সময় ছিল যখন আমরা হয়তোবা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ীরা তারাই হয়তোবা আপনার একটা ইনভেস্টমেন্ট এ যেত। কিন্তু এখন আসলে এই ইয়ং জেনারেশন জেনজিরাও তারা হয়তো কেউ হয়তো ইনফ্লুয়েন্সার, কেউ হয়তো ব্লগার বা তারাও কিন্তু এখন ইনভেস্টমেন্টে আসছে। কিন্তু আগে মানুষ মোস্ট অফ দ্যা ইয়াতে ঢাকার মধ্যেই ইনভেস্ট করে একটা প্ল্যানিং এ ছিল। কিন্তু এখন মানুষের একটু পারসেপশনটা চেঞ্জ হয়েছে। তারা এখন চাচ্ছে যে না আমাকে ভাই একটু ঢাকার বাইরেতে একটু খোলামেলা হোক। একটা সময় এরকমটা ছিল যে মানুষ বলত যে ভাই আপনি আমাকে ২৩০০ বা ২৫০০ স্কয়ার ফিটের মধ্যে যত পারেন ভাই আমাকে রুম করে দেন, রুম করে দেন। এখন মানুষ একটু খোলামেলা জায়গা খুঁজছে। কোয়ালিটি টাইম স্পেন্ড করে তার ফ্যামিলিকে নিয়ে। ছাদে রুফটপে এখন গার্ডেনিং হচ্ছে। বিফোর সেলিং ইউর প্রোডাক্ট, ইউ হ্যাভ টু সেল ইউরসেলফ ফার্স্ট। সো কাস্টমার রিজেকশন হ্যান্ডলিংটা এটা সবচেয়ে প্রথমে একটা দরকার। দেন আপনাকে একটা সাউন্ড প্রোডাক্ট নলেজ থাকতে হবে। হ্যাঁ? সো এজ এ কনসালটেন্ট হিসাবে ক্লায়েন্টটাকে আপনাকে ফিল করাতে হবে নো, আই অ্যাম ওয়ার্ক ফর ইউ। আমি আপনার জন্য কাজ করছি। আপনার মুখ অলওয়েজ স্মাইলিং থাকতে হবে। হাসি মুখ সেলসম্যানের একটা প্রায়র এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা এলিমেন্টস। এআই কে আপনার অ্যাসিস্ট্যান্ট বানান। কিন্তু আপনি এআই এর অ্যাসিস্ট্যান্ট হয়ে যায় না। যখন আপনি থাকবেন না, কিন্তু আপনার বলা কথাগুলো তারা যখন অক্ষরে অক্ষরে পালন করবে, ইন অ্যাবসেন্স অফ ইউ, দ্যাট টাইম ইউ উইল রিয়ালাইজ ইউ আর এ গুড লিডার। সুপ্রিয় দর্শক, স্বাগতম দ্য ডেইলি কর্পোরেটের আজকের বিশেষ আয়োজনে। আজ আমাদের সাথে আছেন এমন একজন অতিথি যিনি গত ২৩ বছর ধরে কাজ করছেন বাংলাদেশের রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে মার্কেটিং, ব্র্যান্ডিং ও সেলস নিয়ে। তার অভিজ্ঞতার ঝুড়িতে রয়েছে বসুন্ধরা, আসিয়ান, প্যারাডাইস গ্রুপ, যমুনা ফিউচার পার্ক সহ সুনামধন্য প্রতিষ্ঠান। তাই আজকে আমরা তার থেকে জানবো তার সফলতার পেছনের গল্প, কিভাবে একটি ব্র্যান্ড দাঁড়ায়, কিভাবে একটি প্রজেক্ট হিট হয়, এমনকি তরুণদের জন্য জেনে নেব কিভাবে মার্কেটিং এ ক্যারিয়ার গ্রো করা যায়। পরিচয় করে দিচ্ছি আজকে অতিথির সাথে, জনাব মোহাম্মদ মোবারক হোসেন রানা, যিনি বর্তমানে চিফ মার্কেটিং অফিসার হিসেবে যুক্ত আছেন ইউনিভার্স গ্রুপের সাথে। স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো, আপনাকেও স্বাগত ডেইলি কর্পোরেটের আজকে বিশেষ আয়োজনে। আচ্ছা স্যার, প্রথমে আমরা যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, সবাই জানতে চায় কিন্তু এটা, আমাদের যে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে অনেক অভিযোগ, আম স্ক্যামিং, প্রতারণা, এরকম ডেলিভারি সময় মতো না পাওয়া, এ ধরনের অভিযোগগুলো আসলে কতটুকু সত্যি এবং আসলে ভোক্তারা কিভাবে নিরাপদে থাকতে পারে, আপনি কি মনে করেন? ইটস এ মিলিয়ন ডলার কোয়েশ্চেন। আপনি যে কোয়েশ্চেনটা এখন করেছেন আসলে কাস্টমার পার্সপেক্টিভ এ এটা এখন একটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন। তবে এই ব্যাপারে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে দেখেন না মানুষের একটা জমি কিংবা একটা ফ্ল্যাট এখন এটা শুধু একটা স্বপ্ন না, ইটস এ বেসিক নিড। হ্যাঁ? এবং মানুষ আসলে একটা যখন প্লট এবং ফ্ল্যাট কিনে সে শুধু আসলে ওইটাই কিনছে না। সে কিনছে তার তার স্বপ্নটা, তার সিকিউরিটিটাকে। তো এই ক্ষেত্রে যদি আমরা রিয়েল এস্টেট অর্গানাইজেশন গুলা যদি আল্টিমেটলি তাদেরকে যদি এই ট্রাস্টওয়ার্থি ইস্যু গুলা যদি কনফার্ম করতে না পারি, ইনক্লুডিং তাদেরকে আমরা যদি তাদের সিকিউরিটি এবং সেফটিটাকে যদি এনশিওর করতে না পারি, তাহলে আল্টিমেটলি তাদের সেই স্বপ্নগুলা কিন্তু পূরণ হচ্ছে না। তো আপনি যখনই কোথাও কোনো ল্যান্ড বা কোনো কিছু আপনার প্লটের ক্ষেত্রে যেরকম রিহ্যাব একটা এন্টিটি, রিহ্যাব আল্টিমেটলি আপনার কাস্টমারের এই সেফটি সিকিউরিটি ইস্যুস গুলা আল্টিমেটলি তারা একটু টেক কেয়ার করে। তো আপনারা যখনই কোনো একটা ইনভেস্টমেন্টে যখনই যান, তখন আপনারা যদি এই ব্যাপারগুলোকে যদি একটু কনসিডারেশন করেন যে আসলে তারা কি আল্টিমেটলি এই বিএলডিএর কিংবা রিহ্যাবের মেম্বার কিনা বা এই প্রজেক্টের আসলে নেপথ্যে কারা, তাদের মিশন ভিশন গুলো আল্টিমেটলি কি? সো এই জিনিসগুলো আপনি যদি জানেন, প্লাস আপনি যেই এলাকাটাতে ইনভেস্ট করতে চাচ্ছেন, সেই এলাকাটার লাস্ট 5 ইয়ার্স এর আপনার ইনফ্লেশন রেশিওটা যে আপনার প্রাইসটা কতটা বেড়েছে জমির এবং ফ্ল্যাটের দাম। এই ব্যাপারগুলো আপনারা যদি কনসিডার করেন, আমার মনে হয় এই যে আপনারা যে স্ক্যামিং এর যে প্ল্যানিং গুলা বললেন, এটা আসলে বহুলাংশে কমে যাবে। সো আপনার অ্যাওয়ারনেসটা ভীষণ দরকার বিফোর ইউর এনি কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। আচ্ছা, আপনি বললেন যে জমির দাম বা এটা দেখা। তো আমরা যদি আবাসন খাতে চলে আসি বাংলাদেশের, এখানে আমরা একটা কমন একটা জিনিস শুনতে পাই, সেটা হচ্ছে ল্যান্ডের যে প্লটের যে দামটা বা প্রাইসটা, অথবা যে অ্যাপার্টমেন্টের প্রাইসটা তুলনামূলক খুব বেশি, না এটা নিয়ে মতামতটা কি? একটা জিনিস কি আমরা আপনার 90s এর পর থেকে আমাদের এই ল্যান্ডের আমাদের থাকার যে ডেনসিটিটা, আমার যে ঘনত্বটা, এইটার তুলনায় আমাদের কিন্তু আল্টিমেটলি ওই পোরশনের কিন্তু অনুযায়ী কিন্তু আমাদের ল্যান্ড এবং ফ্ল্যাট বা প্লট কিন্তু নেই। তো দেখা যাচ্ছে যে লাস্ট আপনার 20 ইয়ার্স এ বাংলাদেশে আপনার জমির দাম বেড়েছে আপনার ১০০ গুণ বেশি।
তো এখন আপনার সবকিছু মিলিয়ে আপনার দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে আপনার এইটার নির্মাণ আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সেটার কস্টিংটা বেড়েছে, লেবার কস্টিংটা বেড়েছে। আগে যে এলাকায় যেই জমির দাম ছিল, সেইখানে আপনার টেরিটরি ওয়াইজ আপনার সেখানে আপনার একটা জমির দামটা বেড়েছে। তো সবকিছু মিলিয়ে আসলে এটার ওভারঅল এফেক্টে গিয়ে কিন্তু পড়ছে। আর আমাদেরকে তো ভাই বেশি দামে কিনেই তো বেশি দামে সেল করতে হচ্ছে। সো এই সবকিছু মিলিয়ে আসলে এখন মনে হচ্ছে যে একটু ঊর্ধ্বমুখী। বাট এটা আসলে মার্কেটের সাথে সমানুপাতিক হারেই বাড়ে। এবং আজকে এখন যা আছে হয়তোবা ৫ বছর পরে তাও বাড়বে। তবে লাস্ট 20 ইয়ার্স এ অলমোস্ট প্রায় ১০০ গুণের মতো বেড়েছে। যা আসলে এটা যেকোনো ইনভেস্টমেন্টের জন্য এটা আসলে অ্যা অত্যন্ত একটা ফলদায়ক এবং খুব ফ্রুটফুল জিনিস বলে আমি মনে করি। আচ্ছা স্যার, আপনার এত বছর অভিজ্ঞতায় আপনার নিশ্চয়ই অনেক ধরনের বায়ারের সাথে ডিল করতে হয়েছে। তো আজকের বায়াররা এই ১৫-২০ বছর আগের বায়ারদের থেকে ঠিক কিভাবে ভিন্ন? আপনার কি মনে হয়? এবং তাদের এক্সপেকটেশন বা ইন্টারেস্ট এগুলা ঠিক কতটুকু চেঞ্জ হয়েছে? চমৎকার একটি প্রশ্ন। আসলে ২০ বছর আগের এবং বর্তমান ক্লায়েন্টের মধ্যে আপনার এখন একটা ব্যাপক পরিবর্তন চলে আসছে। এর মধ্যে ৩ টা বিষয়কে আমি একটু হাইলাইট করতে চাই। যেমন দেখেন মানুষ এখন আপনার কিন্তু আপনার কাস্টমার ক্যাটেগরিটি কিন্তু অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে একটা এরকম একটা সময় ছিল যখন আমরা হয়তোবা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ব্যবসায়ীরা তারাই হয়তোবা আপনার একটা ইনভেস্টমেন্টে যেত। কিন্তু এখন আসলে দেখা যাচ্ছে যে আপনার এই ইয়ং জেনারেশন জেন জিরাও তারা হয়তো কেউ হয়তো ইনফ্লুয়েন্সার, কেউ হয়তো ব্লগার বা কেউ হয়তো ইয়ে করছেন। দে আর আর্নিং গুড। তারাও কিন্তু এখন ইনভেস্টমেন্টে আসছে। সো এখানে আপনার কিন্তু একটা বাইং ক্যাটেগরির মধ্যে কিন্তু একটা ব্যাপক পরিবর্তন চলে আসছে। দেন সেকেন্ড অফ থিংস হচ্ছে যেটা দেখেন আগে মানুষ মোস্ট অফ দ্যা ইয়াতে ঢাকার মধ্যেই কিন্তু সবাই কিন্তু ইনভেস্ট করার একটা প্ল্যানিং এ ছিল। তাদের একটা এক্সপেকটেশন ছিল যে না গুলশান, বনানী, ধানমন্ডি এই এরিয়াতেই কিন্তু হবে। কিন্তু এখন মানুষের একটু পারসেপশনটা চেঞ্জ হয়েছে। তারা এখন চাচ্ছে যে না আমাকে ভাই একটু ঢাকার বাইরে দেন, একটু খোলামেলা হোক ভাই। সো দেখেন তাদের বাইং প্যাটার্নটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তাদের আপনার লোকেশন গুলাও কিন্তু আপনি কিন্তু আল্টিমেটলি কিন্তু একটু কিন্তু চেঞ্জেস কিন্তু আসছে এখানে। এবং লাস্ট আমি আরেকটা জিনিস আমি সেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলব। সেটা হচ্ছে যে এখন রিয়েল এস্টেটে মানুষকে দেখেন একটা সময় এরকমটা ছিল যে মানুষ বলত যে, "ভাই আপনি আমাকে ২৩০০ বা ২৫০০ স্কয়ার ফিটের মধ্যে যত পারেন ভাই আমাকে রুম করে দেন, রুম করে দেন।" এখন মানুষ এখন একটু খোলামেলা জায়গা খুঁজছে। হুম। টু সাম এক্সটেন্ট দেখেন তারা আপনার বারান্দাতে সুন্দর একটা গার্ডেনিং এর একটা প্লেস খুঁজছে যে যেখানে একটা সুন্দর একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করে তার ফ্যামিলিকে নিয়ে। ছাদে রুফটপে এখন গার্ডেনিং হচ্ছে। সো এই যে এই ধরনের কিছু সাইকোলজিক্যাল কিছু চেঞ্জেস মানুষের কিছু টেক্সট অ্যান্ড টেক্সচারে তাদের এই যে কিছু পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো এখন ব্যাপকভাবে আসছে যেটা ২০ বছর আগে কিন্তু ইয়াতে কিন্তু ছিল না কিন্তু। আচ্ছা স্যার, তাহলে আমরা এখন যদি নেক্সট কোয়েশ্চেন এ সেটা হচ্ছে তরুণদের জন্য একটা কোয়েশ্চেন। রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে যদি সেলস এ কাজ করতে যায় কেউ, তাহলে তার কি স্কিল বিল্ড আপ করতে হবে? এবং একই সাথে যদি আমরা জানতে চাই একজন তরুণ মার্কেটিং এ ক্যারিয়ার গ্রো করতে চাচ্ছে বা সেলস এ ক্যারিয়ার গ্রো করতে চাচ্ছে, এক্ষেত্রে আপনার কি প্র্যাকটিক্যাল পরামর্শ থাকবে তাদের জন্য? ইনফেক্ট আসলে শুধু রিয়েল এস্টেট না, যেকোনো আপনার সেলস অ্যান্ড মার্কেটিং এর ১ম এবং প্রধান শর্তই হচ্ছে যে আপনাকে লয়াল থাকতে হবে। সেটা আপনার টুয়ার্ডস দ্য কোম্পানি অ্যান্ড টুয়ার্ডস দ্য কাস্টমার। এই ২ টা জিনিস আপনি যদি এনশিওর করতে পারেন, তাহলে আপনার জন্য অনেক কাজটা ইজি হয়ে যাবে। এছাড়া আরো কিছু প্যারামিটার আছে যেগুলি সেলস অ্যান্ড মার্কেটিং এ আমরা সাধারণত ধরে নেই যে একটা ছেলের মধ্যে বা একটা মেয়ের মধ্যে এই অ্যাট্রিবিউট গুলো থাকলে হি অর শি উইল বি দ্য গুড সেলসম্যান। সেগুলি কি? যেমন আপনাকে কাস্টমার রিজেকশন যে হ্যান্ডলিং আপনাকে মানা করে দিবে। আপনাকে বুঝতে হবে যে আজকের মানাটা হয়তোবা এই মুহূর্তের জন্য মানা। এটা হয়তো সামনের জন্য মানা নাও হতে পারে। সো এটাতে আপনাকে ভড়কে গেলে হবে না। সো কাস্টমার রিজেকশন হ্যান্ডলিংটা এটা সবচেয়ে মানে ১ম এ একটা দরকার। দেন আপনাকে একটা সাউন্ড প্রোডাক্ট নলেজ থাকতে হবে। আপনি যেই প্রোডাক্টটা নিয়ে কাজ করছেন, এটার বিষয়ে আপনি যদি বিশদভাবে যদি না জানেন, আপনার কিন্তু হবে না। ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার অ্যাজ ওয়েল অ্যাজ এ গুড কাউন্সিলর। আপনাকে ক্লায়েন্টের কথাগুলো শুনতে হবে। শুধু আপনি আপনার ব্লা, 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 ব্লা বলে গেলেন আমার প্রোডাক্ট সম্পর্কে। তার কাছ থেকে কোনো কিছু জানলেন না, তাহলে কিন্তু ডিফিকাল্ট। সো ইউ হ্যাভ টু বি গুড লিসেনার আপনাকে শুনতে হবে। সেই জিনিসটা শুনে আপনাকে তাকে কিন্তু একটা ভালো একটা কনসাল্ট করতে হবে। এজন্য আমি আমার এই বিভিন্ন ট্রেনিং এ আমার সেলসম্যানদের সাথে বলি যে, বিফোর সেলিং ইউর প্রোডাক্ট, ইউ হ্যাভ টু সেল ইউরসেলফ ফার্স্ট। আগে আপনাকে কিন্তু বিক্রি করতে হবে প্রোডাক্টের আগে। হ্যাঁ? সো এজ এ কনসালটেন্ট হিসাবে ক্লায়েন্টটাকে আপনাকে ফিল করাতে হবে, "নো, আই এম ওয়ার্ক ফর ইউ।" আমি আপনার জন্য কাজ করছি। পার্টিকুলারলি আপনি যদি রিয়েল এস্টেটে যদি আপনি যদি ভালো করতে যান, তাহলে আপনাকে আপনার সফট স্কিল এর পাশাপাশি আপনাকে হার্ড স্কিল গুলাকে প্রতিও কিন্তু আপনাকে কিন্তু ডেভেলপ কিন্তু করতে হবে। সো আপনাকে কাস্টমারের মাইন্ড কিন্তু রিড করার একটা এবিলিটি থাকতে হবে। আপনি কাস্টমারকে জানলেন না, বুঝলেন না, তাকে বুঝতে পারলেন না যে আইদার হি ইস ইউর পটেনশিয়াল কাস্টমার অর নট। তাহলে কিন্তু আপনার কিন্তু হবে না। সো এই ওভারঅল সবকিছু মিলিয়ে
হার্ড ওয়ার্কার হতে হবে, আপনাকে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। আপনি আজকে যোগাযোগ করলেন, আপনি একটা প্রজেক্ট ভিজিট করেন এক ক্লায়েন্টের সাথে। তারপরে কোনো কমিউনিকেশন রাখলেন না, তাহলে কিন্তু হবে না। ইউ হ্যাভ টু মেইনটেইন এ কন্টিনিউয়াস একটা রিলেশনশিপ। রিলেশনশিপ হচ্ছে গিয়ে সেলসের একটা প্রায়োরলি একটা আপনার একটা প্যারামিটার, যেটাকে সেলসকে কিন্তু একটা ভালো একটা ইয়ে দেয়। দেন আফটার সেলস হওয়ার পরেও কিন্তু একটা কাস্টমার রিলেশনশিপ মেইনটেইন করতে হয়। যেটা কিনা আপনাকে দেখবেন আরো ২ টা প্রোডাক্ট সেল করার ব্যাপারে আপনাকে হেল্প করবে। আমি যদি আপনার পার্টিকুলারলি কিছু স্কিলের ব্যাপারে যদি ইন্ডিকেট করতে যাই, সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যেমন আপনাকে কমিউনিকেশন স্কিলটা। কমিউনিকেশন এটা ইটস এ টু ওয়ে প্রসেস। আপনি যদি বেটার কমিউনিকেটর না হন, তাহলে কিন্তু আপনি আপনার মেসেজটা কিন্তু কনভে করতে পারবেন না। সো আপনার কমিউনিকেশন আপনাকে ভালো হতেই হবে। অ্যান্ড দেন আপনাকে আল্টিমেটলি আপনার প্রেজেন্টেশন। আপনি যে ক্লায়েন্টের সাথে আলাপ করছেন, তাকে যদি আপনি বুঝাতে না পারেন, হ্যাঁ? তাকে যদি এক্সপ্লেইন করতে না পারেন, সো এটার একটা প্রেজেন্টেশনটা একটা ভীষণ হবে। এবং অলওয়েজ একটা জিনিস মনে রাখতে হয় আমাদের, সেটা আপনার কমিউনিকেশন যদি আপনার ওভার দ্য টেলিফোন হোক বা ফেস টু ফেস ইন্টারভিউ একটা সেশনে হোক, 5 টু 10 অর 13 সেকেন্ডের মধ্যে আপনাকে আসলে ইমপ্রেশনটা ক্রিয়েট করতে হবে। দেন তখন আপনাকে কিন্তু আপনার ওই ক্লায়েন্ট কিন্তু আপনাকে আইদার মেপে নিবে যে আপনাকে সে সময় দিবে কি দিবে না। সো আপনাকে আল্টিমেটলি তাকে বিট করতে হবে ওই প্রেজেন্টেশন মুভমেন্টেই। সো এই টাইপের কিছু স্কিল আমাদেরকে, এটা একদম কোর স্কিল, যেটা আসলে একটা সেলসম্যানের মধ্যে থাকতেই হয়। আর লাস্ট বাট নট লিস্ট, আমি এটা দিয়ে শেষ করছি। আপনার মুখ অলওয়েজ স্মাইলিং থাকতে হবে। স্মাইল ডাজ এ বিগ কস্ট। আপনার একটা হাসির দাম অনেক, অনেক দাম। সো হাসিমুখ সেলসম্যানের একটা প্রায়র এবং মোস্ট ইম্পোর্টেন্ট একটা এলিমেন্টস। আচ্ছা স্যার, আপনার কি মনে হয় কোন খাতে ঠিক ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যায়? সেটা কি রিয়েল এস্টেট নাকি হচ্ছে গোল্ড নাকি শেয়ার মার্কেট? এটা আসলে মানে একেক মানুষের একেক ধরনের পারসেপশন থাকে। আসলে আপনি কোন পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টমেন্টটা করছেন। তবে ইন জেনারেল আমি যদি মাস পিপল কে যদি মেনশন করে যদি আমি যদি বলতে যাই, ইন জেনারেল সাধারণত আমরা দেখি যে আপনার জমিতে বা ফ্ল্যাটে ইনভেস্টমেন্টের ঝুঁকিটা একটু কম থাকে। কারণ এইটা আপনার ধ্বংসপ্রাপ্ত কম হয়। হ্যাঁ? এইটা আপনার আপনার যেকোনো একটা তাৎক্ষণিক কোনো বিপদে এটা আপনাকে ভীষণভাবে হেল্প করে, যে আপনি হয়তোবা খুব রিসেন্ট সেলের মাধ্যমে ওই বিপদটাকে আপনি ওভারকাম করতে পারছেন। প্লাস এটার রিসেল ভ্যালুটা প্রতিদিনই, প্রতি মাসেই, প্রতি বছরেই পাচ্ছে। সো মানে ওভারঅল ল্যান্ডে এবং ফ্ল্যাটে এই ইনভেস্টমেন্টটা অনেক সেফটি। ইন রিগার্ড আমি যদি আপনার গোল্ডের কথাটা যদি আপনি যেটা বললেন, সেটাতে আপনি দেখেন বাংলাদেশে যেহেতু আমরা যদি লোকাল টেরিটরিতে চিন্তা করি, তাহলে দেখেন যে একটা থ্রেফট ইস্যু থাকে, একটা চুরির একটা হয়তো থাকেই। প্লাস গোল্ডের রিসেল ভ্যালুটাও, আপনি আজকে যেটা জমি না যে দামে গোল্ডটা কিনছেন, আপনি বিক্রি করতে গেলে আপনি এই দাম পাচ্ছেন না। সো আপনার রিসেল ভ্যালুটা এখানে কম। আর রিলিজিয়াস মেন্টালিটিতে যদি বলি বা পার্সপেক্টিভ এ বলি, তাহলে সেখানে আপনার একটা জাকাতের একটা ইস্যু চলে আসে। সো এটা গেল আপনার গোল্ডের ক্ষেত্রে। আর আপনার শেয়ার বাজার বা আপনি যেটা বললেন, সেটা হচ্ছে গিয়ে কি জানেন? এগুলো হচ্ছে ভাই অল্প দিনে অনেক কিছু করে ফেলে বা অনেক বড়লোক হওয়ার মতো মন মানসিকতা। সো এটাতে আপনার অনেক ইনভেস্টমেন্ট বা অনেক আপনার প্রফিটের হয়তোবা একটা ইয়ে থাকে, বাট আপনার রিস্কটাও আল্টিমেটলি সেরকম থাকে। আপনার দরপতন হতে পারে শেয়ারের। হ্যাঁ? তো সবকিছু মিলিয়ে আমি বলব যে ইটস আ ভেরি সেফ অ্যান্ড সিকিউরড মেথড টু ইনভেস্ট something in your land or flat issues. আচ্ছা স্যার, আমরা যদি এখন ব্র্যান্ডিং এর দিকে চলে আসি, আপনার কি মনে হয় আসলে রিয়েল এস্টেট সেক্টরে ব্র্যান্ডিংটা কিভাবে তৈরি হয়? অথবা আমরা অনেক সময় শুনেও থাকি যে বড় যত ব্র্যান্ড তত বেশি টাইমলি ডেলিভারি হবে অথবা প্রজেক্টটা আরো নিরাপদ হবে। তো এটা আসলে কতটুকু সত্যি? লোক দেখেন আসলে এখানে বড় ব্র্যান্ড, ছোট ব্র্যান্ড, হ্যাঁ, ঠিক আছে, বড় ব্র্যান্ড হয়তো বড় প্রজেক্ট। বাট বড় ব্র্যান্ডেরও কিন্তু আল্টিমেটলি দেখেন আপনার ওরা যদি আপনার ১০ টা যদি প্রজেক্ট করে, তো যারা ছোট ব্র্যান্ড করছে তারা হয়তোবা ১ টা বা ২ টা প্রজেক্ট করছে। তাদের কিন্তু আপনার নিষ্ঠা বা তাদের আপনার মনে করেন ইনটেনশন কিন্তু তাদের কিন্তু একই রকম কিন্তু থাকে। সো একই ফ্লোতে যেতে হয়। আর একটা কাস্টমার যখন কোনো কিছুতে যখন ইনভেস্ট করে, তো দেখেন সেই ইনভেস্টমেন্টের ইয়েটাতে আমি যদি টাইমলি যদি এটাকে যদি ডেলিভারি দিতে না পারি, তাহলে কিন্তু ওভারঅল কিন্তু আপনাকে এইটা আমি বুঝিয়ে না দিলে আপনার কাছ থেকে আমি টোটাল যে আমার যে আপনার সাথে যে এগ্রিমেন্টের যে অ্যামাউন্টটা হয়েছে, সেটা যদি আমি হাতে না পাই, তাহলে কিন্তু আমার প্রফিট রেশিওকে আমি কিন্তু গেইন করতে পারছি না। সো ইন এ সেন্স কিন্তু দেখেন ছোট কে হোক কিংবা বড় হোক, সবারই কিন্তু ইন্টেনশন একটাই থাকে যে আপনাকে ডেলিভারিটা দিয়েই কিন্তু আমি আপনার টোটাল অ্যামাউন্টটা নিয়ে আমার প্রফিটটাকে আমি এনশিওর করব।
হ্যাঁ? সো এই ক্ষেত্রে আসলে টাইমলি ডেলিভারি ইস এ মোস্টলি ইম্পোর্টেন্ট ইস্যুস। তবে হ্যাঁ, এখানে আমাদেরকে আপনার অনেকগুলা জিনিস একটু কনসিডারেশন করতে হয়। বাংলাদেশে আসলে অনেক সময় আনসিন কিছু প্রবলেম দেখা দিয়ে দেন বা আনএভয়েডেবল কিছু সার্কামস্টেন্সেস আমাদের পলিটিক্যালি যেহেতু একটু ইনফ্লেশন একটু সিচুয়েশন এর মধ্যে আমরা ইয়ের মধ্যে আছি। তো এই জিনিসকে কনসিডার করে আসলে ছোট এবং বড় আমি মনে করি সবারই একটা ইনটেনশন থাকে আসলে টাইমলি ডেলিভারিটা দেয়া। কারণ টাইমলি ডেলিভারিটা দিলে শুধু আমার প্রফিট রেশিওটা যে আসছে তা না। আমি কিন্তু তার কাছ থেকে তার আস্থাটা সেটাও কিন্তু অর্জন করছি। যা কিনা আমার আজকে ছোট থেকে বড় হওয়ার জন্য এটা একটা বিশাল একটা মাধ্যম বলে আমি মনে করি। আর আরেকটা আপনার একটা সাপ্লিমেন্টারি একটা কোয়েশ্চেন ছিল, একটা শব্দ ছিল নিরাপদ। প্রজেক্ট। নিরাপদ প্রজেক্টের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে বলব, দেখেন ছোট আর বড় ব্র্যান্ডের না। বড় ব্র্যান্ডের যেমন আপনার অনেক বড় প্রজেক্ট, অনেক বড় ক্লায়েন্ট, অনেক ক্লায়েন্ট। ছোট প্রজেক্টের আল্টিমেটলি কিন্তু ক্লায়েন্ট। কিন্তু তাদের কিন্তু বেসিক ইনটেনশন একটাই থাকে সেটা হচ্ছে যে আপনার টাইমলি সেটাকে এনশিওর করা। এখানে দেখেন ছোট কোনো ব্র্যান্ডই কিন্তু দেখবেন কখনোই কিন্তু কোনো কম্প্রোমাইজ কিন্তু করে না তার কোয়ালিটির ক্ষেত্রে। আমি কখনোই আমার প্রোডাক্টের কিন্তু আমি কোয়ালিটি নিয়ে কিন্তু কোনো কিন্তু কম্প্রোমাইজ করব না। কারণ এটা যদি আমি করি তাহলে কিন্তু আমি কিন্তু আজকে ওই পজিশনে বা ওই একটা ব্র্যান্ড পজিশনিং আমরা কিন্তু যেতে কিন্তু পারব না। সো আল্টিমেটলি ছোট বলেন বা যারই বলেন তাদের একটাই ইয়েটা থাকে যে তাদের কম্প্রোমাইজ তাদের কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ না করে কাস্টমারকে যেন বেটার করে। আজকে বড়, বড় ব্র্যান্ডের ক্ষেত্রে দেখবেন কি তাদের হয়তো অনেক ক্লায়েন্ট। তো তারা হয়তোবা ১০০ র মধ্যে আজকে ৪ জন ক্লায়েন্ট যদি একটু ডিপ রেট থাকে, তারা কিন্তু এটা ওভারকাম করতে পারে। কিন্তু আমাদের মনে করেন বা অন্যান্যদের যাদের ছোট ব্র্যান্ড বা ছোট হয়তোবা আমাদের আমাদের কাস্টমার রেশিওটাও থাকে কম। সো আল্টিমেটলি আমার ইনটেনশন বা আমাদের ইনটেনশন থাকিস তাদের সবাইকে হ্যাপি করা। কারণ তাদেরকে হ্যাপি না করলে তো আল্টিমেটলি আমি তো আমার এক্সিস্টেন্স টাকে বড় করতে পারছি না। সো এখানে আসলে আমরা আমরা তাদের নিরাপদ এবং সেফটির যে ইস্যুটা আমরা দেখি কোয়ালিটির ক্ষেত্রে যেটা বলি, এই ক্ষেত্রে আমরা কখনোই কোনো কম্প্রোমাইজ করি না এবং কোনো ছোট ব্র্যান্ড এটা করে না। আচ্ছা স্যার, তাহলে আমি একটু মার্কেটিং এর দিকে চলে আসি। এখন কিন্তু অনেক কোম্পানি ডিজিটাল মার্কেটিং করছে। তো রিয়েল এস্টেট সেক্টরে আপনার অবজারভেশন থেকে কি মনে হয় ঠিক কোন ধরনের স্ট্র্যাটেজি কাজ করে ডিজিটাল মার্কেটিং এর জন্য? ডিজিটাল মার্কেটিংটা আসলে আমাদেরকে অনেকটা ইজি করে দিয়েছে। মানে একটা অ্যাক্সেস দিয়ে দিয়েছে আমাদেরকে মাস পিপল কাস্টমারের সাথে ইন্টারেক্ট করার। দেখেন, আজকে এই কাটিং এজ মডার্ন টেকনোলজিতে আপনার অনলাইন কিন্তু আল্টিমেটলি কিন্তু অফলাইনকে কিন্তু বিট করে ফেলেছে। আমরা একটা সময় যতটা আপনি মনে করেন নিউজপেপার বেসড বা টেলিভিশন বেসড যতটা মনে করেন ছিলাম, এখন কিন্তু ততটা কিন্তু এখন কিন্তু নেই। কারণ মানুষের এখন আপনার সময় স্বল্পতা বলেন বা মানুষ আপনার টেকনোলজিক্যালি হ্যাবিচুয়েটের বা চেঞ্জের কারণে বলেন, মানুষ কিন্তু এখন এঙ্গেজ কিন্তু আপনার এই সোশ্যাল মিডিয়া অনলাইন প্ল্যাটফর্ম। তো এইটা আপনাকে এখন অনেকগুলো সুবিধা দিয়ে দিয়েছে। যেমন অ্যাক্সেস এ দেখেন আগে আমরা আমাদের অডিয়েন্সকে ধরেন আপনার গ্র্যাব করাটা বা আমাদের টিজি আমরা যেটাকে বলি টার্গেট গ্রুপ সেটাকে আমাদের গ্র্যাব করাটা খুবই মানে ডিফিকাল্ট ছিল। বাট এখন কিন্তু এই ডিজিটাল প্ল্যাটফর্মে কিন্তু এই জিনিসটা সো ইজি হয়ে গেছে। সো আমরা এখন খুব ইজিলি কিন্তু আমরা আমাদের কাস্টমারকে সেগমেন্ট করতে পারতেছি এবং তাদেরকে টার্গেট করে কিন্তু আমরা আমাদের প্রোডাক্টটাকে প্ল্যানিং করতে পারতেছি। আমার আমার ক্যারেক্টারিস্টিক আমার ফিচারটাকে আমি এক্সপ্লেইন করতে পারছি। যেটা হয়তোবা আগের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট কিন্তু হতো। তো সবকিছু মিলিয়ে আর আগে ধরুন আপনি আমাকে টিভির যদি একটা টিভি অ্যাডভার্টাইজমেন্টের কথা বলেন, ইটস এ হিউজ এক্সপেন্স। তো আমি কিন্তু আল্টিমেটলি এখন অনেক লেস অ্যাসপেক্টস এ কিন্তু আমি কিন্তু আমার টার্গেটেড অডিয়েন্স এর কাছে আমি আমার মেসেজটাকে কিন্তু পৌঁছাতে পারছি। আপনি যদি দেখেন আজকে যদি আপনি যদি আমার ইজিলি যদি আমার Facebook এ যদি ঢুকে যান আমার কোম্পানির বা আমার ওয়েবসাইটে যদি ঢুকে যান, আপনি ইউ উইল গেট এ ভেরি ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট আওয়ার প্রজেক্ট, অ্যাবাউট আওয়ার ভিশন, অ্যাবাউট আওয়ার নেসেসারি অল দিস থিং। whereas আগে এটাকে কিন্তু হয় আপনাকে আমাকে প্রজেক্ট ভিজিট করতে হইতো কিংবা হয়তোবা আপনি আমাকে অফিসে আসতে হতো। সো এই যে টাইম কনজিউমিং এর একটা ব্যাপারটা এটাকে একটা খুব ইজিলি একটা আমি বলব একটা ব্রিজ তৈরি করে দিয়েছে টু কানেক্ট উইথ দ্য প্রসপেক্ট ক্লায়েন্ট উইথ দ্য ইচ অ্যান্ড এভরি রিয়েল এস্টেট অর্গানাইজেশন ইন বাংলাদেশ। হ্যাঁ? সো আমি বলব সোশ্যাল মিডিয়াটা আসলে এই জিনিসটা। তবে হ্যাঁ, এইটাকে একটা জিনিস আপনাকে এখানে মেনশন করতে হবে এবং এখানে আপনাকে একটা মনিটরিং করতে হবে সেটা হচ্ছে যে আপনি ডিজিটাল মিডিয়াতে কি অ্যা কনটেন্ট গুলা দিচ্ছেন আপনার প্রোডাক্ট সম্পর্কে। আপনি আসলে যেভাবে দিবেন, যেই মেসেজটা দিবেন, কাস্টমার কিন্তু সেভাবেই কিন্তু এটাকে রিড করবে। সেটাকে ওইভাবে অ্যাবজর্ব করবে। সো ডিজিটাল মার্কেটিংটা একটু যদি সেনসিটিভলি আপনি যদি করতে পারেন, তাহলে আমার মনে হয় কাস্টমারের সাথে ইজিলি এবং ইমোশনালি কানেক্ট করাটা অনেক ইজি হয়ে যায় আমাদের সকলের জন্য। আচ্ছা স্যার, তো আপনার সাথে নিশ্চয়ই অনেক জেনজি কাজ করে আপনার আন্ডারে। তো এই জেনজি প্রজন্মের সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন আপনার? আ ইনফেক্ট ভালো, অভিজ্ঞতাটা ভালো আনডাউটেডলি।
তাদের একটা গুড অ্যাট্রিবিউট এবং খুব ভালো পজিটিভ সাইন আমি বলব সেটা হচ্ছে যে তাদেরকে বলতে হয় কম। তাদেরকে যদি মানে বুঝিয়ে দেওয়া হয় যে এইটা আই ওয়ান্ট দিস, তারা আল্টিমেটলি সেটাকে এক্সিকিউট করতে পারে। বাট এখানে আমি একটা মানে নেগেটিভ অ্যাট্রিবিউট তাদের ব্যাপারে আমি একটু বলব সেটা হচ্ছে যে তারা খুব শর্টকাট মেথড ফলো করে। হ্যাঁ? তারা খুব অল্পতে এবং খুব পাজলড হয়ে যায়। তারা বেশি সময় দিতে চায় না। এফোর্টটা বেশি রকম মাত্রায় দিতে চায় না। তো এটা হয় কি জানেন? মানে বেশি মাত্রায় এফোর্টটা আপনি যদি না দেন তাহলে আল্টিমেটলি আপনার সাকসেস ইয়াটা কিন্তু খুব একটা স্টেবল হয় না। যেমন আমি একটা এক্সাম্পল দেই। তাদেরকে আজকে আমি যদি কোনো প্রেজেন্টেশন বা কোনো কিছু করতে বলে বা লিখতে বলে তারা পট করে কি এআই এর হেল্প নিয়ে ফেলে। তো আমি এআইটাকে আমি ডেফিনিটলি আমি স্বাগত জানাবো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমাকে মডার্ন টেকনোলজি আমাদেরকে অ্যাডভান্সমেন্ট এ নিয়ে গিয়েছে। বাট একটা জিনিস খেয়াল করতে হবে। এইটা করতে গিয়ে এবং এটাকে আপনাকে ফলো করতে গিয়ে আপনি যেন এমন হয়ে না যান যে আপনি আপনার স্বকীয়তাটুকু হারিয়ে ফেলেন। আমার কথা হচ্ছে যে এআই এর হেল্প আপনি নেন। বাট আপনি কিছু লিখে দেন। সেই লিখাটাকে বেটার করেন। সো আপনি আপনার স্বকীয়তাটাকে হারিয়ে নিয়েন না। এআই কে আপনার মানে আপনার অ্যাসিস্ট্যান্ট বানান। কিন্তু আপনি এআই এর অ্যাসিস্ট্যান্ট হয়ে যায়েন না। দিস ইস দ্য মেইন তাদের ব্যাপার ইয়ে। বাট ওভারঅল তারা ভালো করছে এবং তারা যদি তাদের যদি টাইম সেন্স এবং সবকিছু মিলিয়ে তারা যদি আরেকটু যদি নিজেদেরকে যদি খেয়াল করে তাদের যে জায়গা থেকে, তাহলে আমি মনে করি তারা যে আরো ভালো করবে ইনশাআল্লাহ সামনে। আচ্ছা স্যার, তাহলে আমরা নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই। একজন ভালো লিডার হওয়ার জন্য ঠিক কি গুণাবলী থাকা প্রয়োজন? আপনার কি মনে হয়? দেখেন, একজন ভালো লিডার হওয়ার জন্য আমার প্রধান এবং অন্যতম একটা গুণাবলী হচ্ছে যে আগে আপনাকে ভালো মানুষ হতে হবে। একজন মানুষ ভালো মানুষ যদি হয় তার জন্য দেখবেন আল্লাহ পাকের রহমত এবং বরকতটা অন্যরকম থাকে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনাকে আগে ইউ হ্যাভ টু বি ভেরি গুড সোল, গুড হিউম্যান বিং। আর আপনাকে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে যে দেয়ার ইজ এ লিটল বিট ডিফারেন্স ইন এ গ্রেট লিডার অ্যান্ড গুড লিডার। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিয়ে দেই, এটা আমি মেসির একটা এক্সাম্পল দেই। দেখেন মেসি অনেকের মতে করবে হি ইজ এ গ্রেট প্লেয়ার। কোন সেন্সে? গুড প্লেয়ারের কাজ কি? গুড প্লেয়ারের কাজ হচ্ছে গিয়ে নিজে পারফর্ম করা এবং নিজে ইয়ে করা। বাট গ্রেট প্লেয়ারের পারফর্ম হচ্ছে যে নিজে যে পারফর্ম করা এবং অন্যকে দিয়ে পারফর্ম করানোটা। যে দেখেন আজকে আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপে দেখেন মেসি কিন্তু আপনার মানে পুরো একা একটা টিমকে কিন্তু নিয়ে গেছে। কারণ একটা জিনিসই কি তার টিমের প্রত্যেকটা মেম্বার তাকে অন্ধের মতো বিশ্বাস করত। এবং সে কিন্তু নিজে খেলেছে এবং খেলিয়েছে। সো এজন্য আপনাকে নির্ধারণ করতে হবে যে আসলে আপনি কি হবেন? আপনি কি বস হয়ে অর্ডার প্লেস করবেন? নাকি লিডার হয়ে তাদেরকে হাত ধরে আপনি সেই কাজটাকে সুন্দর করে গুছিয়ে আনবেন? সো এটা একটা মোস্ট ইম্পোর্টেন্ট থিং আমি মনে করি যে একটা লিডার বা একটা আ হতে গেলে আপনাকে বসিং সিস্টেমটা থেকে চলে আসতে হবে। আর এখন যেই সিস্টেম আমাদের মধ্যে চলে আসছে এখন মডার্ন একটা ফ্রেন্ডলি কর্পোরেট এনভায়রনমেন্ট অল টুগেদার প্রত্যেকটা সেক্টরে এখন আর সেই সময়টা নেই। একটা সময় ছিল যখন আপনার প্রাইমারি স্কুলে ব্যাচ ছিল। এখন কিন্তু সেটাও কিন্তু নেই। সো এখন এটার একমাত্র ইয়াটা হচ্ছে যে আপনাকে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আপনি তাদেরকে স্টিমুলেট করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে যেন তাদের কাছ থেকে আপনার কাজটা যেন নিয়ে নিতে পারেন। এটাই হচ্ছে যে আপনার ফলোয়াররা আপনার এবং আমি একটা এক্সাম্পল দিয়ে আরকি আমি আপনাকে শেষ করি এটাকে কথাটাকেও। সেটা হচ্ছে যে আপনি কখন বুঝবেন আপনার টিমের মেম্বাররা আপনার জন্য উদ্বুদ্ধ? যখন আপনি থাকবেন না। কিন্তু আপনার বলা কথাগুলো তারা যখন অক্ষরে পালন করবে, in absence of you, that time you will realize you are a good leader এবং আপনি লিডারশিপে তখন কাজ করছে। আর এখানে লিডারের মধ্যে আরেকটা বিশেষ গুণ যেটা থাকতেই হবে সেটা হচ্ছে যে আপনি যাদের সাথে কাজ করছেন তাদেরকে আপনাকে কিন্তু বুঝতে হবে। তাদের মাইন্ডটাকে আপনার রিড করতে হবে। আল্টিমেটলি দেখেন যেমন আমি মাঝখানে একটা হিন্দি ছবি যেটা খুব হিট করেছে 'সাইয়ারা'। ছবিটা কিন্তু আমি কিন্তু নিজে কিন্তু দেখেছি এই বয়সেও। কেন দেখেছি? কারণ আমাকে জানতে হবে আমি যেই আপনার Gen Z বা যেই ইয়ং জেনারেশন এ আমি কাজ করছি, তারা এই ছবিটা দেখে কেন এত কান্নাকাটি করলো? এটা কেন হিট হলো? আমাকে জানতে হবে। সো আল্টিমেটলি তাকে বুঝতে হলে বা তাকে দিয়ে আমার 100% আউটপুটটাকে বের করতে হলে তার সাইকোলজিটাকে আমাকে রিড করতে হবে। আমাকে জানতে হবে তার টেক্সট অ্যান্ড টেক্সচারটা। আচ্ছা স্যার, আপনার সাথে আজকে আলোচনা আসলে সত্যিই অনুপ্রেরণামূলক ছিল। আমরা রিয়েল এস্টেট, মার্কেটিং, ক্যারিয়ার ইত্যাদি সকল বিষয়ে আপনার অভিজ্ঞতা থেকে কিন্তু অনেক কিছুই শিখলাম। দ্য ডেইলি কর্পোরেটের পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আপনার সময় দেওয়ার জন্য এবং আপনার মূল্যবান ইনসাইট গুলোও শেয়ার করার জন্য। এবং দর্শকদেরও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।